ওকে, তো আমরা এখানে যে দুইটা দেখলাম, যে ডিরেক্ট শেয়ার টেস্ট আমরা করব এবং ট্রায়াক্সিয়াল যে শেয়ার টেস্ট আছে, এই দুইটা শেয়ার টেস্ট আমরা এখানে করব। আমরা গত ক্লাসে এটাও কিছুটা ধারণা নিয়েছি যে আসলে এটা কিভাবে কাজ করে। আমরা যখন ফিল্ডের একটা সয়েল স্পেসিমেন নিয়ে আসি ল্যাবে টেস্ট করার জন্য, বা ফিল্ডে যদি করা হয় এটাকে, সেই ক্ষেত্রে প্রথমত এর উপরে কি থাকে, প্রথমত এর উপরে ভার্টিক্যাল নরমাল স্ট্রেস থাকবে এবং হরাইজন্টাল নরমাল স্ট্রেস থাকবে। কিন্তু কনস্ট্রাকশন করার সময় বা আফটার কনস্ট্রাকশন এর উপরে যখন একটা স্ট্রাকচার চলে আসে, যেমন ফাউন্ডেশন আসতে পারে বা যে কোনো স্ট্রাকচার আসতে পারে, সেই ক্ষেত্রে ভার্টিক্যাল সাইডে কিছু পরিমাণ স্ট্রেস অ্যাড হয়ে যায়। এই কারণে দেখো সিগমা ভিসি যেটা ছিল, যেটা ভার্টিক্যাল স্ট্রেস ছিল, এটার সাথে কিছু পরিমাণ এক্সট্রা স্ট্রেস অ্যাড হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেল সিগমা। তো এই যে ডেল পরিমাণ অ্যাড হচ্ছে, এটা সবসময় কোন সাইডে আসবে, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল সাইডে আসবে? এই যে যতটুকু স্ট্রেস অ্যাড হচ্ছে, কোন সাইডে আসে এটা? ভার্টিক্যাল সাইডে। ভার্টিক্যাল। হ্যাঁ, এটা সবসময় ভার্টিক্যাল সাইডে আসবে, কারণ স্ট্রাকচারটা ভার্টিক্যাল ডিরেকশনে আছে এবং এটা ভার্টিক্যালি লোড অ্যাপ্লাই করে সয়েলের উপরে। এই কারণে এটা সবসময় ভার্টিক্যাল সাইডে আসে। যদি কোনো স্ট্রাকচার হরাইজন্টাল সাইডে থাকে, সেই ক্ষেত্রে হরাইজন্টাল সাইডেও আসতে পারে। তো সাধারণত দেখা যায় হরাইজন্টাল সাইডে স্ট্রাকচার দেওয়া হয় না, সাধারণত ভার্টিক্যাল সাইডেই করা হয়। তো ভার্টিক্যাল সাইডেই মনে রাখবা যে ভার্টিক্যাল সাইডেই এই ডেল সিগমা পরিমাণ এক্সট্রা যে স্ট্রেসটা থাকে সেটা অ্যাড হবে। আচ্ছা, এটা হচ্ছে বিফোর কনস্ট্রাকশন এবং আফটার কনস্ট্রাকশন যেটা ছিল ফিল্ড কন্ডিশনে। আজকে আমরা আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, তো ডিরেক্ট শেয়ার টেস্টটা দেখো কিভাবে করা হয়। এখানে ডিরেক্ট শেয়ার টেস্টের শুরুতে আমাদের কি করতে হবে, যেহেতু এটা একটা ল্যাবরেটরি টেস্ট, আমাদের ল্যাবে যে কাজগুলো করা হয় আমরা সেই জিনিসগুলো এখন শিখবো। তো প্রথমেই আমাদের একটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে, যেটা দুইটা ভাগে ভাগ করা থাকে। দেখো, যদি একটু খেয়াল করো, এখানে দুইটা অংশে ভাগ করা আছে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আছে। তো এই ইনস্ট্রুমেন্টের ভিতরে আমরা সয়েল স্পেসিমেনটা নিব। প্রথমে সয়েল স্পেসিমেনটা নেওয়ার পর এটাকে আমাদের লেবেল করতে হবে। দেখো, লেখা আছে লেবেলিং দ্য টপ সারফেস অফ দ্য স্পেসিমেন, মানে আমরা সয়েল স্পেসিমেন্ট ওই ইনস্ট্রুমেন্টের ভিতরে নিব। নেওয়ার পরে আমরা কি করব, এর যে টপ সারফেসটা থাকবে সেটাকে আমরা লেবেল করব, ওই ইনস্ট্রুমেন্টের যে টপ সারফেস তার সাথে লেবেল করে নিব। পরবর্তীতে যখন লেবেল করা হয়ে যাবে আমাদের, তখন আমরা কি করব, এই যে টপ সারফেসটা ছিল ওর উপরে একটা প্লেট অ্যাপ্লাই করব, যেটাকে বলা হয় হচ্ছে প্রেসার প্লেট। তো এই প্রেসার প্লেটটা আমরা সয়েল যেটা ছিল সেই সয়েলের উপরে অ্যাপ্লাই করব। তো এটা যখন আমরা অ্যাপ্লাই করব, বা এই প্রেসার প্লেটটা যখন আমরা ওর উপরে অ্যাড করব, তখন এই সয়েলের উপরে কিছুটা প্রেসার আসবে বা কিছুটা ফোর্স অ্যাপ্লাই হবে এই সয়েলের উপরে। ঠিক আছে? তো এখানে যখনই আমাদের প্রেসার প্লেটটা আমরা অ্যাড করে দিব, আমাদের সয়েল স্পেসিমেন তৈরি করা হয়ে গেল। এরপরে আমরা এক্সপেরিমেন্টে চলে যাব। তো এক্সপেরিমেন্টের শুরুতেই যেটা আছে দেখো, এক্সপেরিমেন্টের শুরুতে যদি খেয়াল করো, দেখো আমরা যেখানে প্রেসার প্লেটটা অ্যাপ্লাই করতেছিলাম, সেই প্রেসার প্লেটের উপরে একটা ফোর্স আসতেছে। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝায় যে আমরা যখন একটা সয়েল স্পেসিমেনকে কনসিডার করি, এর উপরের দিক থেকে মানে নর্মাল সাইডে আমরা একটা ভার্টিক্যাল ফোর্সকে অ্যাপ্লাই করতে পারবো, যার ফলে এর ভিতরে কি জেনারেট করবে, একটা ভার্টিক্যাল বা একটা নর্মাল স্ট্রেস জেনারেট করবে এর উপরে। এখন এই ফোর্সটা যে কোনো কিছু সাহায্যে দিতে পারা যায়, কিন্তু এইখানে আমাদের যে এক্সপেরিমেন্টটা করা হয় সেটার সাহায্যে যে স্টিল কিছু বল থাকে, স্টিল বল এই প্লেটের উপরে দেওয়া হয় যাতে ওর উপরে এক্সট্রা পরিমাণ লোড আসে। এরপরে দেখো, এই ভার্টিক্যাল লোডটা ছাড়াও হরাইজন্টাল একটা লোড এখানে কাজ করতেছে, যেটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে রেড কালারের মার্কিং করা আছে। তো এখানে হরাইজন্টাল একটা ফোর্স কাজ করতেছে। তো এই যে হরাইজন্টাল ফোর্স, এই হরাইজন্টাল ফোর্সের যতটুকু আসবে এই সয়েল স্পেসিমেন্টের উপরে, তো এই হরাইজন্টাল ফোর্স মেইনলি কি, এই হরাইজন্টাল ফোর্সটা হচ্ছে সয়েল শিয়ারে কতটুকু অ্যাক্টিভ বা সে কতটুকু শিয়ার স্ট্রেংথ নিতে পারবে, সেটা হচ্ছে এই হরাইজন্টাল ফোর্সের সাহায্যে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে? তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে
আমাদের যে স্পেসিমেনটা আছে সয়েল স্পেসিমেন, সেখানে কিন্তু আমরা দুই ধরনের লোডকে অ্যাপ্লাই করতেছি। একটা কি, একটা হচ্ছে ভার্টিক্যাল সাইডে আমরা একটা লোড অ্যাপ্লাই করতেছি যেটা হচ্ছে পি, আর হরাইজন্টাল সাইডে আমরা একটা লোড অ্যাপ্লাই করতেছি যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে এস পরিমাণ আমরা এখানে দেখবো। দেখো রাইট সাইডে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে প্রোভাইডিং রিং টু মেজর শেয়ার ফোর্স। তার মানে এই সয়েল যেটা আছে, এই সয়েলটা যদি হরাইজন্টাল সাইডে কিছু পরিমাণ মুভ করে, সেই ক্ষেত্রে এই এস এ একটা রিডিং পাবো আমরা। ঠিক আছে, এস হচ্ছে একটা প্রুভিং রিং, যেটা থেকে আমরা একটা রিডিং পাই যে হরাইজন্টাল ফোর্স আসলে কতটুকু ছিল এখানে। বোঝা যাচ্ছে এই বিষয়টা? যদি কোনো কিছু না বুঝো এখানে বলতে হবে, কারণ এটা হচ্ছে একটা মানে টেস্ট, বা বলতে পারো শেয়ার স্ট্রেংথের টেস্ট। তো এখানে আমরা প্রথমে কি করতেছি, এখানে আমরা প্রথমে একটা সয়েল স্পেসিমেন নিচ্ছি, সয়েল স্পেসিমেনটাকে আমরা লেবেল করতেছি, লেবেল করে ওর উপরে আমরা কি দিচ্ছি, একটা প্রেসার প্লেট অ্যাপ্লাই করতেছি। প্রেসার প্লেট অ্যাপ্লাই করে আমার সয়েলের যে ইনস্ট্রুমেন্ট সেটা আমার রেডি হয়ে গেল। তো এটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা কি অ্যাপ্লাই করব, আমরা এর উপরে ভার্টিক্যাল সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করব যেটাকে আমরা বলতেছি পি, এবং হরাইজন্টাল সাইডে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব যেটার কারণে আমরা এস এ একটা রিডিং পাবো, বা এস একটা হচ্ছে রিং বা ডায়াল গেজ, এখানে আমরা একটা রিডিং পাবো। তো তাহলে এটা ছিল হচ্ছে আমাদের যে দুইটা স্টেপ, যে আমরা কিভাবে লোডকে অ্যাপ্লাই করতে পারি শেয়ার টেস্ট করার জন্য। তো স্টেপ ওয়ানে আমরা তাহলে কি করলাম, অ্যাপ্লাই এ ভার্টিক্যাল লোড টু দ্য স্পেসিমেন এন্ড ওয়েট ফর কনসলিডেশন। এটা হচ্ছে স্টেপ ওয়ান, দেখো নিচে লেখা আছে। আর স্টেপ টু যেটা, সেটা হচ্ছে লোয়ার বক্স ইজ সাবজেক্টেড টু এ হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এট এ কনস্ট্যান্ট রেট। এই যে লোয়ার যে সাইডটা আছে, আমরা লোয়ার সাইডে একটা হরাইজন্টাল লোড দিচ্ছিলাম, যার ফলে এর ভিতরে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হতে পারে। তো এটাকে আমরা এই প্রুভিং রিং এর সাহায্যে আইডেন্টিফাই করব, মানে এস এস এর যে ভ্যালুটা হবে সেটার সাহায্যে আইডেন্টিফাই করব। এই প্রসেসটা কি সবার কাছে ক্লিয়ার যে কিভাবে করা হবে এই টেস্টটা? এটা হচ্ছে টেস্ট প্রসিজিওর, এটা সবাই বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। এই ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে দুইটা ফর্মুলাতে আসবো। দেখো ফর্মুলা দুটো যদি একটু খেয়াল করো, এখানে লেখা আছে যে অ্যানালাইসিস অফ টেস্ট রেজাল্টস। এটা কি, ডিরেকশন টেস্ট আমরা যেটা করি সেটা রেজাল্ট। তো এখানে দেখো প্রথমেই আছে হচ্ছে সিগমা। সিগমাটা কি ছিল, নর্মাল স্ট্রেস। তো নর্মাল স্ট্রেস সাধারণত কি আমরা ভার্টিক্যাল যে স্ট্রেসটা থাকে সেটা সাহায্যে বের করে থাকি। এই কারণে দেখো নর্মাল স্ট্রেসের যে ফর্মুলাটা আছে এখানে লেখা আছে নর্মাল স্ট্রেস ইকুয়াল নর্মাল ফোর্স, দেখো সাইডে লেখা আছে পি। তো দেখো আমাদের যে সয়েল স্পেসিমেনটা ছিল সেখানে ভার্টিক্যাল সাইডে কোন লোডটা আসতেছিল, পি। তো এই কারণে যখন আমরা নর্মাল স্ট্রেসটা কনসিডার করব, সেই ক্ষেত্রে আমাদের পি পরিমাণ যে লোডটা আছে আমাদেরকে সেইটা কনসিডার করতে হবে। তো এখানে আমরা যখন নর্মাল স্ট্রেস আসতেছি তখন নর্মাল স্ট্রেস ইকুয়াল কি, নর্মাল ফোর্স পি ডিভাইডেড বাই ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য স্যাম্পল। স্যাম্পলের যতটুকু ক্রস সেকশন আছে সেটা আমাদের ডিভাইড করব, কারণ আমরা জানি যে স্ট্রেসের যে ফর্মুলা হয়, স্ট্রেসের ফর্মুলাটা আসলে কি, স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে যে তোমার উপরে থাকে কি ফোর্স, নিচে থাকে হচ্ছে এরিয়া, তাই না? স্ট্রেসের ফর্মুলা তো এটাই, যে উপরে কি থাকবে স্ট্রেসের ফর্মুলাতে, উপরে থাকবে হচ্ছে ফোর্স, নিচে থাকবে হচ্ছে এরিয়া। তো এখানে যে ফোর্সটা আসতেছে সেটা হচ্ছে পি পরিমাণ ফোর্স, মানে ভার্টিক্যাল যে ফোর্সটা সেটা ডিভাইডেড বাই ওই ফোর্সটা যতটুকু এরিয়ার উপরে কাজ করতেছে সেই ক্রস সেকশনাল এরিয়াটা আমরা নিব। বুঝতে পারছো নর্মাল স্ট্রেসের ফর্মুলাটা? জি স্যার। আচ্ছা, এখানে আরো একটা লোড ছিল তাই না হরাইজন্টাল সাইডে। তো এই হরাইজন্টাল সাইডে যে লোডটা ছিল সেখান থেকে আমরা যে স্ট্রেসটা পাবো সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস সমান সমান কি হবে, শেয়ার রেজিস্ট্যান্স ডেভেলপড এট দ্য স্লাইডিং সারফেস ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য স্যাম্পল। আমরা যদি একটু খেয়াল করি ফিগারে, দেখো আমাদের হরাইজন্টাল সাইডে যে লোডটা ছিল সেটার কারণে এই যে সয়েল স্পেসিমেনটা আছে সেটা কিছুটা স্লাইড করতে পারে। দেখো নিচে একটু হুইল টাইপের দেওয়া আছে, চাকা টাইপের কিছু স্ট্রাকচার দেওয়া আছে গোল গোল। তো যদি এই সয়েলটা শেয়ারের শেয়ার বা হরাইজন্টাল সাইডে কিছু পরিমাণ মুভ করে বা ফেল করে, সেই ক্ষেত্রে এটার একটা ডিসপ্লেসমেন্ট হবে। তো এই ডিসপ্লেসমেন্টের পরিমাণ বা এই ফোর্সের পরিমাণ আমরা এই প্রুভিং রিং বা এস এর সাহায্যে এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে যে ফর্মুলাটা হবে আমাদের শেয়ার স্ট্রেসের জন্য, সেখানে কি থাকবে, পরে থাকবে হচ্ছে এস পরিমাণ যে লোডটা আসছে সেটা, মানে শেয়ার রেজিস্ট্যান্স ডেভেলপড এট দ্য স্লাইডিং সারফেস ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য স্যাম্পল, স্যাম্পলের যে ক্রস সেকশন সেটা।
তো এই দুইটা ফর্মুলার সাহায্যে আমরা নরমাল স্ট্রেস এবং আমাদের যে শেয়ার স্ট্রেস এই দুইটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। বুঝতে পারছো এটা? এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এই দুইটা হচ্ছে জি স্যার। ফর্মুলা আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এখন এই যে দুইটা জিনিস আমরা পেলাম এখান থেকে, এই দুইটার সাহায্যে আমরা কিছু গ্রাফ এখন দেখবো যে কিভাবে এই গ্রাফ গুলো আমরা ড্র করতে পারবো। দেখো, এই যে প্রথমে যে গ্রাফটা আছে, এই গ্রাফটাতে প্রথম গ্রাফটা আমাদের হচ্ছে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ, ডিরেক্ট শেয়ার টেস্টের স্ট্রেস স্ট্রেন যে রিলেশনশিপ সেটা থেকে আমরা পাই। তো ডিরেক্ট শেয়ার টেস্টে আমরা ওয়াই অ্যাক্সিসে যদি স্ট্রেস রাখি এবং এক্স অ্যাক্সিসে যদি আমরা স্ট্রেন রাখি বা শেয়ারের যে ডিসপ্লেসমেন্ট যেটা হয় সেটা যদি রাখি, সেই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের যে গ্রাফটা হবে সেটা হচ্ছে প্রপোর্শনালের একটা গ্রাফ হবে। মানে প্রপোর্শন মানে কি, যে স্ট্রেস যদি ইনক্রিজ করে স্ট্রেন ইনক্রিজ করবে, ঠিক আছে? মানে সমানুপাতিক যে সম্পর্কটা হয় আর কি, যে স্ট্রেন বাড়লে স্ট্রেস বাড়লে স্ট্রেন বাড়বে। তো এটা হচ্ছে সেই ধরনের গ্রাফ। তো এখানে যদি একটু খেয়াল করো, উপরে যে গ্রাফটা আছে, উপরের গ্রাফে দুইটা লাইন আছে, একটা হচ্ছে রেড অরেঞ্জ কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের। তো অরেঞ্জ কালারের যে লাইনটা আছে সেটা কিছুটা উপরে আছে, আর ব্লু কালারের যে লাইনটা আছে সেটা কিছুটা নিচে আছে। তো অরেঞ্জ কালারের লাইনটা ইন্ডিকেট করে ডেন্স স্যান্ড, আর ব্লু কালারের যে লাইন সেটা ইন্ডিকেট করে হচ্ছে লুজ স্যান্ড। তো এই গ্রাফটা থেকে আসলে আমরা কি বুঝতে পারি? এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারি আসলে যে এখানে আমরা যে সয়েলটা ব্যবহার করব সেই সয়েলটা যদি ডেন্স স্যান্ড হয়, সেই ক্ষেত্রে সেই সয়েলের শেয়ার স্ট্রেসের যে ভ্যালু সেটা অনেক বেশি হয়। মানে সে বেশি পরিমাণ শেয়ার স্ট্রেসকে রেজিস্ট করতে পারে। আর সয়েল যেটা আমরা কনসিডার করব সেটা যদি লুজ স্যান্ড হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে শেয়ার স্ট্রেসের ভ্যালুটা কিছুটা কম পাবো আমরা, বা সেই যে সয়েলটা আমরা ব্যবহার করতেছি তার শেয়ার স্ট্রেংথের ভ্যালুটা কিছুটা কম হবে। এখন তোমাদের অনেক সময় এক্সামে কোশ্চেন আসতে পারে যে হুইচ টাইপ অফ সয়েল ইজ স্ট্রেংথফুল অর বেটার ফর ইউজ ইন কনস্ট্রাকশন। সেই ক্ষেত্রে তোমাদেরকে ধরো এক্সাম্পল দিয়ে দিল যে ডেন্স স্যান্ড নাকি লুজ স্যান্ড, বলো তো কোনটা হবে, কোন ধরনের সয়েলের স্ট্রেংথ বেশি হবে? ডেন্স ডেন্স স্যান্ডের স্ট্রেংথটা বেশি হবে, কারণ কি স্যার। হ্যাঁ, ডেন্স স্যান্ডেরটা বেশি হবে। তার কারণ হচ্ছে যে এখানে ডেন্স স্যান্ড যদি হয় সে বেশি পরিমাণ শেয়ার স্ট্রেসকে রেজিস্ট করতে পারবে, বা তার শেয়ার স্ট্রেংথের ভ্যালুটা লুজ স্যান্ডের থেকে বেশি হয়। ঠিক আছে, এইভাবে গ্রাফিক্যালি তোমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে বা গ্রাফিক্যালি অ্যান্সারটা দিতে পারবে তোমরা। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের প্রথম গ্রাফ। এর নিচে দেখো আরেকটা গ্রাফ আছে, যেটাতে ওয়াই অ্যাক্সিসে আমরা রাখতেছি হচ্ছে এক্সপেনশন এবং কম্প্রেশন, এবং এক্স অ্যাক্সিসে আমরা রাখতেছি হচ্ছে শিয়ার ডিসপ্লেসমেন্ট। তো আমরা যদি এই গ্রাফটা একটু খেয়াল করি তাহলে দেখো এখানেও ডেন্স স্যান্ড এবং লুজ স্যান্ড দুইটাই আছে। তো ডেন্স স্যান্ডের যে গ্রাফটা আছে এটা কি ছিল? এটা হচ্ছে প্রথমে কিছুটা কম্প্রেশন সাইডে গেছে, তারপরে আবার এক্সপেনশন সাইডে গেছে ডেন্স স্যান্ডের জন্য। আর লুজ স্যান্ডটা কি হচ্ছে? পুরোটাই কম্প্রেশন সাইডে আছে। তো এটা যদি আমরা একটু বুঝতে চাই সেই ক্ষেত্রে আমাদের ডেন্স স্যান্ড যেটা ছিল সেটা ডেন্স স্যান্ড এবং লুজ স্যান্ড শুরুতে দুইটাই কম্প্রেশনে থাকে কিছু পরিমাণ, কারণ তুমি যখন একটা সয়েলের উপরে লোড অ্যাপ্লাই করবা শুরুতে কিছু পরিমাণ কম্প্রেশন হবেই। তো এই কম্প্রেশনের পরিমাণটা কার বেশি? এই কম্প্রেশনের পরিমাণ যেটা আছে সেটা কিন্তু লুজ স্যান্ডের জন্য বেশি হয় এবং ডেন্স স্যান্ডের জন্য কিছুটা কম হয়। এই কারণে ডেন্স স্যান্ড পরবর্তীতে এক্সপেনশন সাইডে মুভ করে এবং লুজ স্যান্ড যেটা থাকে সেটা কম্প্রেশন সাইডেই থেকে যায়। তো এইটার সাহায্যেও আমরা বুঝতে পারি যে আমরা যে সয়েলটা কনসিডার করতেছি সেই সয়েলটা কতটুকু কম্প্রেসড হবে বা কতটুকু এক্সপ্যান্ড হবে। তো এখানে দেখো কম্প্রেশন হওয়া ভালো। কম্প্রেশন যদি সয়েলটা বেশি কম্প্রেস হয় সেটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? খারাপ হবে। খারাপ হবে, কারণ কি? খারাপ হবে। তাহলে হ্যাঁ, তো খারাপ হওয়ার পিছনে মেইন যে রিজন সেটা হচ্ছে যে ওই সয়েলটা যত বেশি কম্প্রেস হবে ওই সয়েলটা তত বেশি, ওই স্ট্রাকচারটা তত বেশি স্যাটেল করবে। ঠিক আছে, তত বেশি সেটেলমেন্ট হবে ওই স্ট্রাকচারে। তো স্ট্রাকচার একটা একটা স্ট্রাকচার যদি সেটেল হয় বা কিছু পরিমাণ যদি ডেবে যায় কোনো স্ট্রাকচার, ধরো একটা বিল্ডিং এ আমরা থাকতেছি, সেই বিল্ডিংটা ধরো এক সাইডে কিছু পরিমাণ ডেবে গেছে, তো সেটার ক্ষেত্রে আমরা কিন্তু সেই বিল্ডিং এ থাকতে চাবো না, তাই না? বা আমরা সেই বিল্ডিং এ থাকাটা আমাদের জন্য সেফ হবে না। সো আমাদেরকে এমন সয়েল কনসিডার করতে হবে যেটাতে সেটেলমেন্টের পরিমাণ বা কম্প্রেশনের পরিমাণটা কম। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারি এখানে আমাদের ডেন্স স্যান্ড কম্প্রেশনের পরিমাণটা কম। সো ডেন্স স্যান্ড যদি আমরা ব্যবহার করি
আমাদের সেই ডেন্স স্যান্ডটা কি হবে, আমাদের স্ট্রাকচারের জন্য সেফ হবে। তো এই ধরনের তোমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফের সাহায্যে তোমরা এই জিনিসগুলো ডিসক্রাইব করতে পারো। বুঝতে পারছো এই জিনিসটা, এই দুইটা গ্রাফিক ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু ডিরেক্ট শেয়ার টেস্টটা দেখে ফেললাম, এই ডিরেক্ট শেয়ার টেস্টের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এখন আমরা সেগুলো একটু খেয়াল করি। তো ডিরেক্ট শেয়ার টেস্টের যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে, এটা হচ্ছে খুবই সিম্পল একটা টেস্ট, ঠিক আছে। এখানে জাস্ট ইনস্ট্রুমেন্টটা লাগবে এবং আমরা এর উপরে লোডটা অ্যাপ্লাই করবো। সো এটা হচ্ছে সিম্পলেস্ট, সব থেকে সিম্পলেস্ট টেস্ট প্রসেস, সিম্পলেস্ট এন্ড মোস্ট ইকোনমিক্যাল ফর স্যান্ডি সয়েল। তো সয়েলটা যদি স্যান্ডি হয়, যেমন আমরা দেখলাম লুজ স্যান্ড, ডেন্স স্যান্ড, তো সয়েলটা যদি স্যান্ডি হয় সেই ধরনের সয়েলের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট শেয়ার টেস্টটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হয়, অ্যাপ্লিকেবল ফর সয়েল স্ট্রাকচার, সয়েল বা স্ট্রাকচারাল ইন্টারফেস। তো মেইনলি এই ধরনের সয়েলের ক্ষেত্রে ইন্টারফেসে কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা এই ডিরেক্ট শেয়ার টেস্টের সাহায্যে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। এই দুটো হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্টের কিছু অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সয়েল নট অ্যালাউড টু ফেইল অ্যালং দ্য উইকেস্ট প্লেন। সয়েলের যে সব থেকে উইকেস্ট প্লেন থাকে বা যে পোর্শনটা সয়েলের সব থেকে উইক হয়, সেই পোর্শনে সেটা মানে ফেইলরের যে প্যাটার্নটা সেটা সেই সাইডে হয় না, অন্য একটা সাইডে হয়ে থাকে। এবং শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইজ নট ইউনিফর্ম। এই সয়েলের উপরে যে শেয়ার স্ট্রেসটা আসে সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না। এই দুটো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো অনেক সময় 2 মার্ক বা 3 মার্কের ছোট যে কোশ্চেন গুলো থাকে, সেই কোশ্চেন অনেক সময় ডিরেক্ট শেয়ার টেস্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ চায়। তো তোমরা এখানে এই যে দুইটা পয়েন্ট আছে, প্রত্যেকটার এই দুইটা পয়েন্ট করে তোমরা লিখে দিও, ঠিক আছে, যে ডিরেক্ট শেয়ার টেস্টের অ্যাডভান্টেজ কি কি এবং ডিরেক্ট শেয়ার টেস্টের ডিসঅ্যাডভান্টেজ কি। জি স্যার। এরপরে আমাদের আরেকটা টেস্ট ছিল, সেটা কি? সেটা হচ্ছে ট্রাইক্সিয়াল শেয়ার টেস্ট। আমরা কিন্তু ডিরেক্ট শেয়ার টেস্ট যেটা ছিল সেটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা পরবর্তীতে যে টেস্টটা আমাদের আছে ল্যাবরেটরিতে, ট্রাইক্সিয়াল শেয়ার টেস্ট, আমরা সেটা দেখব। তো এখানে খেয়াল করো, ট্রাইক্সিয়াল শেয়ার টেস্টটাও অনেকটা ডিরেক্ট শেয়ার টেস্টের মতো, কিন্তু এখানে কিছুটা চেঞ্জ আছে। আমরা চেঞ্জ গুলো একটু খেয়াল করি। যে এখানে সয়েল স্পেসিমেন যেটা থাকতেছে, সয়েল স্পেসিমেনটা দেখো ভিতরে রাখা হচ্ছে এবং এর উপরে একটা পিস্টন অ্যাপ্লাই করা হচ্ছে। দেখতে পাচ্ছ রাইট সাইডে যে ফিগারটা আছে, যে মিডিল, যে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টের মিডিলে আছে হচ্ছে সয়েল স্পেসিমেন এবং এর উপরে পিস্টন অ্যাপ্লাই করা হচ্ছে। পিস্টনটা কি করবে? পিস্টনটা হচ্ছে এই সয়েলের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। তো আগে আমরা সয়েলের উপরে ফোর্স অ্যাপ্লাই করছিলাম হচ্ছে স্টিল বল বা এইগুলোর সাহায্যে। এখন আমরা সয়েলের উপরে লোডটা অ্যাপ্লাই করব ট্রাইক্সিয়াল যে শিয়ার টেস্টটা হয়, এই ট্রাইক্সিয়াল শিয়ার টেস্টে সয়েলের উপরে পিস্টনের সাহায্যে ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো দেখো আমরা এই জিনিসটা আগেও অনেকবার বলছি যে সয়েল যে ম্যাটেরিয়ালটা থাকে বা সয়েল যে স্পেসিমেনটা থাকে, সেই সয়েলের ভিতরে কি কি থাকতে পারে? সয়েল পার্টিকেল থাকতে পারে এবং ওয়াটার থাকতে পারে এবং এয়ার থাকতে পারে, তাই না? আমরা এটা আগেও বলছি। তো যদি এই সয়েলের ভিতরে কিছু পরিমাণ ওয়াটার থাকে, তো যখন আমরা এই সয়েলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করব, সেই ওয়াটারটা কি করবে? ওয়াটারটা বাইরে চলে আসতে যাবে ফোর্সের কারণে। তো সেই যতটুকু ওয়াটার বাইরে চলে আসতে চাবে, সেই ওয়াটারের জন্য দেখো নিচে একটা পাইপিং করে দেওয়া আছে, হোয়াইট কালারের একটা পাইপ দিয়ে। দেখো এখানে লেখা আছে যে পোর প্রেসার অর ভলিউম চেঞ্জ ট্রান্সিউটেড, মানে হচ্ছে এই ওয়াটার যতটুকু সয়েল থেকে বাইরে চলে আসতে চাবে, সেই ওয়াটারটা এই পাইপের সাহায্যে বাইরে চলে আসবে। এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই? যে আমরা পিস্টনের সাহায্যে এই সয়েলের উপরে একটা লোড অ্যাপ্লাই করতেছি, যার ফলে এই সয়েলের ভিতরে যদি কোনো ওয়াটার থাকে সেটা রিমুভ হয়ে যাবে বা এক্সিট হবে, বাইরে চলে আসবে। তো এটা কিসের সাহায্যে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারবো? আমরা এই সয়েলের নিচে একটা পাইপিং করে দিছি, যে পাইপের ভিতর থেকে এই ওয়াটারটা বাইরে চলে আসতে পারবে। তো ওয়াটার যদি সয়েল থেকে রিমুভ হয়ে যায়, তাহলে এখন শুধুমাত্র সয়েল স্পেসিমেন্টের ভিতরে কি আছে? এখন শুধুমাত্র কিন্তু সয়েল পার্টিকেল আছে, এখন কিন্তু আর কোনো ওয়াটার নেই, কারণ ওয়াটার বাইরে চলে আসছে। তো শুধুমাত্র সয়েলের উপরে যে স্ট্রেসটা আসে সেটাকে আমরা কি বলি? টোটাল স্ট্রেস নাকি ইফেক্টিভ স্ট্রেস, বলো তো? স্যার ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস। তো ট্রাইক্সিয়াল শেয়ার টেস্টের থেকে আমরা কোনটা পাবো? আমরা টোটাল স্ট্রেস পাবো নাকি ইফেক্টিভ স্ট্রেস পাবো? ট্রাইক্সিয়াল ইফেক্টিভ শেয়ার টেস্ট স্ট্রেস করে পাবো। আমরা কিন্তু ইফেক্টিভ স্ট্রেসটা পাবো। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার তো এটা? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে।
তাহলে আমরা একটু টেস্টের প্রসিডিওরটা দেখে নিই। সেটা হচ্ছে আমরা সয়েল স্পেসিমেনটা মিডিলে নিব, আমরা এর উপরে পিস্টনের সাহায্যে ফোর্স অ্যাপ্লাই করব এবং এর সাইড থেকে যে তোমার যে এখানে দেখো সাইডে কিছু লেখা আছে যে সেল প্রেসার বা ব্যাক প্রেসার, এই প্রেসার কিছু অ্যাপ্লাই করা হয় এর উপরে। এবং এর যে ফেইলর প্যাটার্নটা হয় এখানে যদি তুমি একটু ফেইলরটা খেয়াল করো, লেফট সাইডের ফিগারে প্যাটার্নটা দেওয়া আছে ব্লু কালারের একটা। তো এই ফেইলর প্যাটার্নটা হচ্ছে হরাইজন্টাল যে ডিরেকশনটা থাকে সেই ডিরেকশনে ফেইলর প্যাটার্নটা হয়। তো এখানে এটাই ছিল হচ্ছে টেস্টের যে প্রসেস, মানে আমরা কিভাবে করতে পারি এই টেস্টটা। পরবর্তীতে এই টেস্টের সাহায্যে আমরা কিছু ভ্যালু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে এই টেস্টটা মেইনলি দুইটা ওয়েতে করা হয়, যেহেতু স্টেপ 1 থাকে একটা, সেটা হচ্ছে সয়েল যে ফিল্ড থেকে যে সয়েলটা আনা হয় তার উপর যতটুকু স্ট্রেস কাজ করে সেটা এখানে দেখানো হচ্ছে। আর স্টেপ 2 যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড থেকে আনার পরে আমরা এক্সপেরিমেন্ট করার সময় এর উপরে যতটুকু ভার্টিক্যাল ফোর্স এক্সট্রা অ্যাপ্লাই করি সেটা এখানে দেখানো হচ্ছে। আমরা কিন্তু আহ শুরুতে শিয়ার স্ট্রেসের যে বিষয়টা ছিল সেখানেও কিন্তু এই বিষয়টা ছিল যে ভার্টিক্যাল একটা লোড আমরা অ্যাপ্লাই করতেছিলাম সেখানে। তো এই যে এক্সেস পরিমাণ যে লোডটা আসে সেটা কিন্তু অবশ্যই ভার্টিক্যাল ডিরেকশনে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা ডেল সিগমা হতে পারে অথবা কিউ হতে পারে। এই যে ভার্টিক্যাল যে এক্সেস যে স্ট্রেসটা আসতেছে সেটা কিউ হিসাবে আমরা কনসিডার করতে পারি অথবা সেটাকে আমরা সিগমা হিসাবে কনসিডার করতে পারি। তো এই দুইটা স্টেপে আমরা সাধারণত ট্রায়াক্সিয়াল টেস্টটা করে থাকতে পারি। তো এখন দেখো এখানে আসলে বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ট্রায়াক্সিয়াল টেস্ট যেটা হয় সেটা মেইনলি আমরা চারটা ওয়েতে করতে পারবো এটাকে। চারটা ওয়ের প্রথমে যে দুইটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে কনসলিডেটেড আর একটা হচ্ছে আনকনসলিডেটেড, ঠিক আছে? কনসলিডেটেড একটা প্রসেস আর একটা হচ্ছে আনকনসলিডেটেড। আরেকটা আরো যে দুইটা ওয়ে আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ড্রেইনড আর একটা হচ্ছে আনড্রেইনড। এখন এই চারটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে যে কনসলিডেটেড কখন হবে বা আনকনসলিডেটেড কখন হবে বা কখন আমরা ড্রেইন নিব কখন আমরা আনড্রেইন নিব। তো আমরা শুরুতে যেটা আছে সেটা যদি একটু খেয়াল করি, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কনসলিডেটেড। কনসলিডেটেড মানে কি, সয়েলের উপরে যদি এক্সেস পরিমাণ কোনো প্রেসার থাকে সেটাকে বলা হয় কনসলিডেটেড, মানে সয়েল কনসলিডেশন অবস্থায় আছে। আর সয়েলের উপরে এক্সেস যদি কোনো প্রেসার অ্যাপ্লাই করা না থাকে সেটাকে আমরা বলি আনকনসলিডেটেড অবস্থা, মানে সয়েলের উপরে এখন এক্সট্রা যে প্রেসারটা আছে সেটা আর নেই। আরো যে দুইটা আছে একটা হচ্ছে ড্রেইনড আর একটা হচ্ছে আনড্রেইনড। ড্রেইনটা কি, ড্রেইন হচ্ছে সয়েলের ভিতরে যে ওয়াটারটা ছিল সেটা যদি বাইরে চলে আসে সেই কন্ডিশনটাকে বলা হয় ড্রেইন কন্ডিশন। আর আনড্রেইনটা কি, সয়েলের ভিতরে যে ওয়াটারটা আছে সেটা যদি বাইরে না আসে সয়েলের ভিতরেই থাকে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় আনড্রেইন কন্ডিশন। এই চারটা যে কন্ডিশন আছে এটা কি সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই চারটা নিয়ে? সবাই কি না স্যার। বুঝতে পারছো? কারো যদি, আচ্ছা, যদি কোশ্চেন থাকে তাহলে করতে হবে, বুঝছো? ওকে, তো আমরা ধরে নিচ্ছি এই চারটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। তো এই চারটা জিনিস যদি ক্লিয়ার হয়, কনসলিডেটেড যেটা থাকে সেটাকে আমরা সি দিয়ে ইন্ডিকেট করি, আনকনসলিডেটেড যেটা হয় সেটাকে আমরা ইউ দিয়ে ইন্ডিকেট করি। হ্যাঁ, কনসলিডেটেড যেটা সেটাকে আমরা সি দিয়ে ইন্ডিকেট করব, আনকনসলিডেটেড যেটা হয় সেটাকে আমরা ইউ দিয়ে ইন্ডিকেট করব, ড্রেইন যেটা হবে সেটাকে আমরা ডি দিয়ে ইন্ডিকেট করব, আনড্রেইনটাকে আমরা ইউ দিয়ে ইন্ডিকেট করব। এই চারটা হচ্ছে আমাদের স্টেপ বা চারটা প্রসেস আর কি। এখন আমরা এই চারটা রিলেটেড আমরা একটু গ্রাফ দেখবো যে আসলে গ্রাফ গুলা কিভাবে হয় যদি আমাদের সয়েলের কন্ডিশন গুলা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে গ্রাফ গুলা কিরকম হয়। তো দেখো শুরুতে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কনসলিডেটেড ড্রেইন টেস্ট, তার জন্য গ্রাফটা। তো কনসলিডেটেড মানে কি, সয়েল কম্প্রেশনে থাকবে নাকি এক্সপেনশনে থাকবে? কম্প্রেশনে কনসলিডেটেড, থাকবে, কম্প্রেশনে থাকবে। হ্যাঁ, কনসলিডেটেড যে অবস্থা থাকে সেটা হচ্ছে কনসলিডেশন অবস্থা বা কম্প্রেশন অবস্থা, ঠিক আছে? তার মানে এখানে যত যত সময় যাক না কেন আমাদের সয়েলটা কোন সাইডে থাকবে, কম্প্রেশন সাইডে থাকবে। এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যদি কনসলিডেটেড ড্রেইন টেস্টের জন্য আমরা যদি স্ট্রেস এবং স্ট্রেইনের গ্রাফটা দেখি এবং আমরা যদি স্যান্ডকে কনসিডার করি, আমরা এই জিনিসটা কিন্তু আগেও দেখে আসছি, ঠিক আছে? যদি আমরা ডেন্স স্যান্ড এবং লুজ স্যান্ড নিই সেই ক্ষেত্রে কিরকম চেঞ্জ হয়, এখানে এই জিনিসটা আবার আসছে। আমরা আরেকটু বলে দিই এখানে, সেটা হচ্ছে আমাদের যদি ডেন্স স্যান্ড হয়, ডেন্স স্যান্ডের জন্য কনসলিডেটেড ড্রেইন টেস্ট যদি আমরা করি সেই ক্ষেত্রে ডেন্স স্যান্ডের জন্য স্ট্রেসটা আমরা বেশি পাবো, লুজ স্যান্ড যেটা হয় লুজ স্যান্ডের জন্য আমরা স্ট্রেসটা কিছুটা কম পাবো।
ঠিক আছে, আবার ঠিক একই ভাবে আমরা যদি ডেন্স স্যান্ডকে কনসিডার করি, এটা কিছু পরিমাণ কম্প্রেশন হবে, তারপরে এক্সপেনশনে থাকবে। আর আমরা যদি লুজ স্যান্ডকে কনসিডার করি, এটা পুরোটাই কম্প্রেশন জোনে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেও দেখে আসছি, তাই না, এই গ্রাফ দুইটা। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তো আমরা যে ফর্মুলা গুলা শিখেছি এবং যে গ্রাফ গুলা এবং যে টেস্ট গুলা আমরা শিখলাম, সেই ফর্মুলা এবং সেই গ্রাফ এবং টেস্ট রিলেটেড আমরা আজকে একটা ম্যাথ করব। ঠিক আছে, এটা হচ্ছে 11.4। তো আশা করি তোমরা ফর্মুলা গুলা তোমাদের সবারই খেয়াল আসছে, কারণ আমি গতদিন তোমাদের ফর্মুলা দেখে রাখতে বলছিলাম। তো দেখো আমাদের ম্যাথটা যদি আমরা একটু দেখি, আমাদের ম্যাথে বলা আছে the equation of the effective stress failure in block for normally consolidated clay. Normally consolidated clay soil is tau f equal sigma prime tan 25 degree. A drain triaxial test was conducted with the same soil at a chamber confining pressure of 80 kilonewton per meter square. Calculate the deviator stress at failure. তো দেখো আমি শুরুতে তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেসটা আসলে কি। ডেভিয়েটর স্ট্রেসটা যেটা, ডেভিয়েটর স্ট্রেস মানে হচ্ছে আমরা তোমাদের মনে আছে যে নরমাল নরমাল আমরা কনসিডার করলাম, একটা ভার্টিক্যাল নরমাল স্ট্রেস আর একটা হচ্ছে হরিজন্টাল নরমাল স্ট্রেস, তাই না? মনে আছে জি স্যার। তোমাদের ফর্মুলাতে ছিল এই জিনিসগুলা। তো ভার্টিক্যাল নরমাল স্ট্রেসকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতেছিলাম? সিগমা 1 দিয়ে। আর হরাইজন্টাল যে নরমাল স্ট্রেসটা ছিল সেটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতেছিলাম? সিগমা 3, তাই না? জি স্যার। এই জি দুইটা স্যার। দিয়ে। তো এই যে ডেভিয়েটর স্ট্রেস যেটা, ফেইলিওর যেটা, এই ডেভিয়েটর স্ট্রেসটা হচ্ছে যে আমরা যদি ভার্টিক্যাল নরমাল স্ট্রেসকে হরাইজন্টাল নরমাল স্ট্রেস থেকে বিয়োগ করে দিতে পারি, বা কতটুকু চেঞ্জ সেটা যদি বের করতে পারি, সেটাকেই বলা হয়েছে ডেভিয়েটর ফেইলিওর স্ট্রেস। বুঝতে পারছো? সহজ কথায় আমরা ভার্টিক্যাল নরমাল স্ট্রেস মানে যেটাকে আমরা সিগমা 1 বলি, সেটা মাইনাস যদি আমরা সিগমা 3 করি, সেখান থেকে আমরা ডেভিয়েটর স্ট্রেসের ভ্যালুটা পাবো। এটা ক্লিয়ার তোমাদের কাছে যে ডেভিয়েটর সিগমা স্ট্রেসটা আমরা 1 কিভাবে থেকে বের করব? সিগমা আমরা 3 বাদ ভার্টিক্যাল দিব। নরমাল, হ্যাঁ, সিগমা 1 থেকে সিগমা 3 কে যদি আমরা বাদ দিই, সেখান থেকে আমরা ডেভিয়েটর স্ট্রেসের যে ফেইলিওরটা হয় সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন চলে আসি। আমাদের আমাদের ম্যাথে দেখো, ম্যাথে এই বলো তো, এই যে টাউ এফ ইকুয়াল সিগমা প্রাইম tan 25 ডিগ্রি, এটা কিসের ইকুয়েশন? এই টাউ এফটা কি এখানে? স্যার টাউ এফ তো আমার শিয়ার স্ট্রেস স্যার। টাউ এফ হচ্ছে শেয়ার স্ট্রেস। সিগমা সিগমা প্রাইম যেটা, সিগমা প্রাইমটা কি ছিল? স্যার সিগমা প্রাইম ছিল স্যার যে ইফেক্টিভ নরমাল স্ট্রেস। ইফেক্টিভ নরমাল স্ট্রেস ইফেক্টিভ ইফেক্ট স্ট্রেস, এবং ইফেক্টিভ নরমাল স্ট্রেস। হ্যাঁ হ্যাঁ, এবং এর সাথে দেখো মাল্টিপ্লাই আছে tan 25 ডিগ্রি। তো tan এর সাথে কি ছিল বলো তো, ফর্মুলাতে tan phi ছিল না? tan সিগমা phi। ইনটু tan জি phi স্যার ছিল। মানে ওই যে তো জি স্যার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন হ্যাঁ, তো এখানে তাহলে phi এর ভ্যালুটা আমরা কত দেখতেছি আমাদের ইকুয়েশন 25 থেকে? 25। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু এই ইকুয়েশন গুলা দেখে আমরা কিন্তু ভ্যালু গুলো আইডেন্টিফাই করতেছি। ঠিক আছে, তার মানে এখানে phi এর ভ্যালুটা আমরা কত নিব ম্যাথ করার ক্ষেত্রে? 25 ডিগ্রি। phi এর ভ্যালুটা কিন্তু আমরা 25 কনসিডার করব। বুঝতে পারছো এটা? এই কারণে দেখো ম্যাথের ভিতরে phi এর ভ্যালুটা লেখা আছে 25 ডিগ্রি। বুঝতে পারতেছো এই জিনিসগুলো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার আমাদের জি শুরুতে স্যার। মানে প্রথমেই একটা কথা বলা আছে যে আমাদের যে টেস্টটা এখানে আমরা করতেছি, সেই টেস্টে আমাদের যে সয়েলটা আমরা কনসিডার করতেছি, সেই সয়েলটা কিরকম? নরমালি কনসোলিডেটেড ক্লে। দেখছো প্রথম লাইনে এই জিনিসটা লেখা আছে যে ফর নরমালি কনসোলিডেটেড ক্লে সয়েল। তো সবসময় মনে রাখবা, যদি সয়েল নরমালি কনসোলিডেটেড ক্লে হয়, সেই ক্ষেত্রে কোহেশনের ভ্যালুটা সবসময় 0 হবে। মনে থাকবে এটা, যে সয়েলটা যদি নরমালি কনসোলিডেটেড ক্লে সয়েল হয়, সেই ক্ষেত্রে কোহেশনের ভ্যালু কত হয়? কোহেশনের ভ্যালু 0। কিন্তু 0 হবে।
হ্যাঁ, কোয়েশনের ভ্যালু সবসময় 0 যদি নরমালি কনসোলিডেটেড ক্লে হয়। তো এখানে এই জন্যই দেখো যে সলিউশনে প্রথমে লেখা আছে ফর নরমালি কনসোলিডেটেড ক্লে সি প্রাইমের যে ভ্যালু সেটা 0 হচ্ছে। দেখো আমরা এখানে প্রত্যেকটা জায়গায় আমরা প্রাইম ব্যবহার করতেছি, বলো তো এটা কেন নিচ্ছি আমরা প্রাইম? প্রাইমটা কেন নিচ্ছি আমরা? আমরা তো স্যার টোটালটাও বের স্যার করতে পারতাম, এখানে তাই তো না? আমার আমরা বলেই দিছে স্যার। স্যার আমরা স্যার দ্য ইকুয়েশন অফ দ্য ইফেক্টিভ স্ট্রেস ফেইলিওর। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবা ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, এই জিনিসগুলো ম্যাথ করার ক্ষেত্রে তোমরা সবাই খেয়াল করবা, কারণ তোমরা অনেক সময় দেখবা যে তাড়াহুড়া করে বা এক্সাম হলে অনেক সময় ইফেক্টিভ স্ট্রেস লেখা থাকলেও তোমরা টোটালে চলে যাবা, যেমন সিগমা প্রাইম না দিয়ে তোমরা সিগমা দিয়ে বসবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। সো ম্যাথ করার আগে অবশ্যই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে নিবা যে আসলে কোশ্চেনে কি দেওয়া আছে। তো দেখো শুরুতেই যেহেতু ইফেক্টিভ স্ট্রেসের ফেইলিওরের কথা বলা আছে, তো সেহেতু আমরা সব কিন্তু এখানে প্রাইম ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো আমরা তাহলে এখানে সির ভ্যালু তো আমরা বুঝে ফেললাম যে এখানে সি প্রাইমের যে ভ্যালুটা হবে সেটা 0 হবে। আমরা ফাই কত হবে সেটাও কিন্তু বুঝে ফেললাম যে আমাদের যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন সেটার ভ্যালুটা ট্যান এর সাথে যে ফাইটা থাকে সেই অ্যাঙ্গেলটা হবে, মানে আমাদের ম্যাথের জন্য হবে হচ্ছে 25 ডিগ্রি। এই দুটো জিনিস তো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের পরবর্তীতে ওই যে ইকুয়েশনটা ছিল তার পরবর্তীতে একটা লাইন লেখা আছে, দেখো যে এ ড্রেন ট্রাইক্সিয়াল টেস্ট ওয়াজ কন্ডাক্টেড। তার মানে এখানে আমরা কোন টেস্টটা করতেছি, ডিরেক্ট শিয়ার টেস্ট নাকি ট্রাইক্সিয়াল শিয়ার টেস্ট? আমরা এখানে ট্রাইক্সিয়াল ট্রায়াক্সিয়াল। ট্রাইক্সিয়াল শিয়ার টেস্ট করতেছি, এবং কি রকম, ড্রেন ট্রাইক্সিয়াল শিয়ার টেস্ট, মানে ড্রেন স্যার এমনিতেও কন্ডিশনের তো জন্য। স্যার এমনিতেও তো ট্রায়াক্সিয়ালই করতে হবে, কারণ ট্রায়াক্সিয়ালেই তো আমরা ইফেক্টিভ স্ট্রেস পাই। হ্যাঁ, ট্রাইক্সিয়ালের জন্য আমরা ইফেক্টিভ পাই, এই জন্য শুরুতেই লিখে লিখে দেওয়া আছে দেখো যে ইফেক্টিভ স্ট্রেস ফেইলিওর, ঠিক আছে? জি এবং এই জন্য আমরা ট্রাইক্সিয়াল শিয়ার টেস্টটা করতেছি। তো দেখো এখানে যে কথাটা লেখা আছে, এ ড্রেন ট্রাইক্সিয়াল টেস্ট ওয়াজ কন্ডাক্টেড উইথ দ্য সেম সয়েল অ্যাট এ চেম্বার কনফাইনিং প্রেসার অফ 80 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তার মানে এখানে তোমাকে একটা স্ট্রেসের ভ্যালু দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো যে একটা কথা লেখা আছে যে সয়েল অ্যাট এ কনফাইনিং চেম্বার। কনফাইনিং চেম্বার মানে হচ্ছে হরাইজন্টাল সাইড থেকে যে স্ট্রেসটা আসে, ঠিক আছে? তো হরাইজন্টাল সাইডে যে স্ট্রেসটা আসে সেটা কি ভার্টিক্যাল হয় নাকি তোমার হরাইজন্টাল আমরা পাবো, কোনটা পাবো? হরাইজন্টাল হরাইজন্টাল সাইডে যে পাবো। কনফাইনিং হয় আমরা হরাইজন্টাল পাবো। তো হরাইজন্টালটাকে আমরা মানে কি দিয়ে ইন্ডিকেট করি, সিগমা 1 নাকি সিগমা 3? থ্রি দিয়ে স্যার। সিগমা 3। তার মানে আমাদের ইকুয়েশন যেটা হবে, আমাদের বা যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করব সেখানে সিগমা 3 এর ভ্যালুটা আমরা কত ব্যবহার করব, বা হরাইজন্টাল যে প্রেসারটা আসে বা স্ট্রেসটা আসে সেটা আমরা কত ব্যবহার করব সেই স্যার ভ্যালুটা? 80 কিলোনিউটন পার মিটার স্কয়ার। 80 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা ব্যবহার করব। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার স্যার। কনফাইনিং চেম্বারের কথাটা আর একবার একটু বলেন। হ্যাঁ, কনফাইনিং চেম্বার মানে হচ্ছে হরাইজন্টাল সাইড থেকে যতটুকু স্ট্রেস বা যতটুকু প্রেসার অ্যাপ্লাই করা হয়, কনফাইন মানে হচ্ছে চাপ দেওয়া, ঠিক আছে? তো আমরা যে চাপটা দিই আমরা হরাইজন্টাল সাইড থেকে, ট্রাইক্সিয়াল টেস্টে হরাইজন্টাল সাইড থেকে একটা চাপ বা একটা স্ট্রেস অ্যাপ্লাই করা হয় বা একটা প্রেসার অ্যাপ্লাই করা হয়, তো এই কনফাইনিং প্রেসারটা হচ্ছে এই সিগমা 3, ঠিক আছে? জি স্যার। মানে তোমরা যখন আসলে টেস্ট গুলা করবে, আমি তো জাস্ট তোমাদের প্রসেসটা দেখাইছি, তোমরা যখন ল্যাবে এই টেস্ট গুলা করবে এই জিনিসগুলো তোমরা আরো অনেক ক্লিয়ার হবা। আমি জানি না তোমাদের এই সেমিস্টারে এই টেস্ট গুলো আছে কিনা, যদি থাকে এই জিনিসগুলো তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমাদের কি আছে এই সেমিস্টারে স্যার এই জিওটেকনিক্যালের সেমিস্টার যে ল্যাবের স্যার টেস্ট? জিও স্যার এই সেমিস্টার জিওটেকনিক্যাল ল্যাবের আছে 1 এর টেস্ট, স্যার জিওটেক 1 এর টেস্ট গুলো আছে, 2 এর গুলো নাই স্যার। আচ্ছা, জিওটেক আচ্ছা, 2টা আচ্ছা, মেবি আচ্ছা, নেক্সট। আচ্ছা, ঠিক আছে। তো ওইখানে ওই সময় যখন করবে এই জিনিসগুলো তোমরা আরো খুব সুন্দর করে দেখতে পাবে, যে ল্যাবে হয়তো বা তোমাদেরকে দেখাবে যে কিভাবে করা হয় শেয়ার টেস্ট, ডিরেক্ট শেয়ার টেস্ট কিভাবে করা হয়, ট্রাইক্সিয়াল শেয়ার টেস্ট কিভাবে করা হয়, এগুলো দেখাবে। আচ্ছা, তো এখানে জাস্ট এতটুকু মনে রাখো, যদি ম্যাথে তোমাদের কনফাইনিং কোনো প্রেসার আসে বা চেম্বার কনফাইনিং প্রেসার আসে, সেক্ষেত্রে তোমরা ওইটাকে হরাইজন্টাল যে স্ট্রেসটা হয়, হরাইজন্টাল নরমাল স্ট্রেস, সেটাকে সেই ভ্যালুটা ব্যবহার করবে সেখানে, ঠিক আছে? তার মানে সিগমা 3 এর ভ্যালুটা হবে এখানে কত, সিগমা 3 প্রাইম যেটা, সেটার ভ্যালু হবে হচ্ছে 80 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এবার দেখো তোমাকে কি বের করতে বলছে ম্যাথের জন্য, তোমাকে বের করতে বলছে যে ক্যালকুলেট দ্য ডেভিয়েটর স্ট্রেস এট ফেইলিওর। ডেভিয়েটর স্ট্রেসটা বের করতে হবে তোমাকে। তো আমি শুরুতেই বলে রাখছিলাম যে ডেভিয়েটর স্ট্রেসটা আসলে কি, 1 সিগমা 1 - 3। প্রাইম মাইনাস সিগমা 3 প্রাইম, সিগমা 1 মাইনাস 3, তাই না? আচ্ছা, তো সিগমা 3 যেটা সেটা কিন্তু আমাদের ম্যাথে বলে দেওয়া আছে, এটা কত, স্যার 80। 80 কিলোনিউটন, তাই না? তার মানে আমাদের শুধুমাত্র জানতে হবে কি, স্যার সিগমা 1, জি স্যার। তাই না? সিগমা 1 এর ভ্যালুটা বা সিগমা 1 প্রাইমের যে ভ্যালুটা সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা, জি স্যার। এখন তোমরা বলো
যে সিগমা 1 বা সিগমা 1 প্রাইম বের করার জন্য আমরা একটা ইকুয়েশন শিখে আসছিলাম আগে। বলো তো সেই ইকুয়েশনটা কি ছিল? তাই না, আমরা তো শিখছিলাম, জি মনে স্যার। আছে? আমরা অনেক ফর্মুলা শিখছিলাম, তার ভিতর আমরা সিগমা 1 বের করার জন্য একটা ফর্মুলা জি, স্যার। শিখছিলাম সিগমা, তারপর আমরা, হ্যাঁ কি ছিল সেটা মনে আছে কারো? সিগমা তো 3 প্রাইম সিগমা ট্যান স্কোয়ার স্যার সিগমা 1 এর জন্য যেটা শিখছিলাম সিগমা 2 প্রাইম স্কয়ার, ওই সরি সিগমা 2 প্রাইম tan স্কয়ার 45 প্লাস 5 প্রাইম বাই 2 প্লাস 2c tan 45 প্লাস 5 প্রাইম বাই 2। 5 প্রাইম বাই 2, হ্যাঁ সিগমা 2 না অরিন্দম, এটা হবে সিগমা 3, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তোমার ফর্মুলা সিগমা ঠিক আছে, 3 হবে স্যার। তোমার ফর্মুলা ঠিক আছে কিন্তু, হ্যাঁ তোমার ফর্মুলা ঠিক আছে কিন্তু